পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কারো মাথায় যদি গুলি করা হয় তাহলে তার বেঁচে আসার সম্ভাবনা কতটুকু? চলুন আজকে এই ব্যাপারে একটু জানা যাক। দেখেন, সবাই অবশ্যই জানেন গত 12 তারিখে ওসমান বিন হাদির উপরে হামলা হয়েছে, এবং সেটা হামলা না, অত্যন্ত কাছে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার উপরে কিন্তু গুলি করা হয়, এবং গুলিটি তার কিন্তু মাথার এই যে ঠিক এই জায়গাটা, অর্থাৎ টেম্পোরাল বোন আমরা যেটা বলি, সেটা ভিতরে গুলি ঢুকে তারপরে অপর প্রান্ত থেকে বের হয়ে গেছে। ডাক্তারি ভাষায় এটাকে পেনিট্রেটিং ট্রমাটিক হেড ইনজুরি বলে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ব্রেইন ইনভলভ করা যদি কারো বুলেট ইনজুরি হয়, সেক্ষেত্রে তার বেঁচে আসার সম্ভাবনা কতটুকু? আমি শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে এবং বাস্তব সম্ভাবনার আলোকে এটি আলোচনা করতে চাচ্ছি। বেঁচে থাকার পরিসংখ্যান আলোচনা করার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, বুলেট ইনজুরির ক্ষেত্রে সব থেকে কম ড্যামেজ হয় যদি বুলেটটা স্পর্শ করে তারপরে চলে যায়। এরকম ক্ষেত্রে সব থেকে কম ইনজুরি হয়, রক্তপাত এবং হালকা টিস্যু ইনজুরি ছাড়া আর তেমন কিছু হয় না। তবে এর চেয়ে বেশি ইনজুরি হয় যদি কারো বুলেটটি আরো গভীরে যায়। কিন্তু সবচেয়ে বেশি ইনজুরি হয় বুলেট যদি আপনার এক প্রান্ত থেকে ঢুকে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। ডাক্তারি ভাষায় এটাকে পেনিট্রেটিং ইনজুরি বা থ্রু অ্যান্ড থ্রু ইনজুরি বলা হয়। তো প্রথম কথা হচ্ছে বুলেটের ইনজুরির ধরন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনজুরিটি কোন এরিয়াতে ইনজুরি করেছে। অর্থাৎ যেমন ধরেন, ব্রেনের বিভিন্ন অংশ আছে, যার মধ্যে 3টা জায়গাতে ইনজুরি হলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা। প্রথমটি হচ্ছে ব্রেইন স্টেম, অর্থাৎ মিড ব্রেইন, পন্স এবং মেডুলা, এই 3টি মিলে হচ্ছে ব্রেইন স্টেম তৈরি করে। এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাতে হচ্ছে রেসপিরেটরি সেন্টার থাকে। এই রেসপিরেটরি সেন্টারের কাজ হচ্ছে মানুষের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। এই জায়গাতে যদি ইনজুরি হয় তাহলে সেই ব্যক্তির যে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করার যে বিষয়টা, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। 2 নম্বর হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাসের কাজ হচ্ছে মানুষের যে জ্ঞান আছে এই জ্ঞানটাকে নিয়ন্ত্রণ করা। এবং 3 নম্বর হচ্ছে বেজাল গ্যাংলিয়া, যার কাজ হচ্ছে মানুষের শরীরের মুভমেন্ট নিয়ন্ত্রণ করা। আর তৃতীয় বিষয়টা হচ্ছে গ্লাসগো কোমা স্কোর বা জিসিএস তার কত। অর্থাৎ এটা বোঝানোর জন্য আমরা সহজ ভাষায় বলতে পারি যে তার জ্ঞান কতটুকু ছিল, সে কি ডাক দিলে শুনে কিনা, তাকে ব্যথা দিলে শুনে কিনা, চিমটি দিলে নড়াচড়া করে কিনা, এগুলোর ভিত্তিতে ডাক্তার একটা স্কোরিং করে, যেটাকে আমরা জিসিএস বলি। এই জিসিএস যদি তার অত্যন্ত কম থাকে, অর্থাৎ সে যদি একদমই বেহুশ অবস্থায় থাকে, কোনো রেসপন্স আমরা না পাই, যার অবস্থা যত খারাপ তত আমরা বুঝবো তার বেঁচে থাকার সম্ভাবনা তত কম। আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের ব্রেইন ইনজুরি যখন হয় তখন কিন্তু শুধুমাত্র ওই তৎক্ষণাৎ ইনজুরির কারণে যে রক্তপাত হয় এবং যতটুকু ক্ষতি হয় সেইটাই কিন্তু না, পরবর্তীতে এই ব্রেনে কিন্তু ইনফেকশন হতে পারে। পরবর্তী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের ইনজুরি সাফার করা ব্যক্তি, সে যদি বেঁচেও থাকে তাও কিন্তু তার স্বাভাবিক জীবনে ফিরে পেতে অনেক বেশি কষ্ট হবে। যেমন ধরেন, এমন হতে পারে যে সে